এগুলো প্রেম প্রীতির সময় ছিল না, আসলে প্রেম করার মতো সময় তখন আমি তো দেখিনি। কি যেন হচ্ছে একটা এমনভাবে হেডলাইন দিত, মানে মাথা ঘুরে যেত একদম, আর লজ্জায় মরে যেতাম। এখন তো লজ্জা শরম নাই। আর যতটা আমি ঘরের কথা, ড্রয়িং রুমের কথা, বেডরুমের কথা যতটাই বলবো আপনার প্রকাশ্যে ফেসবুকে, ততটাই আমি কিন্তু ফেমাস হয়েছে। আসলে কিন্তু ফেমাস হচ্ছে তো। আমি ম্যাডাম সাবানা জানো যেরকম একটা চুল দিত আর কি, এই চাঁদের মতো। তো আগে তো পেপার ছিল, তো কেটে আমি মানে আমার ওয়ালের মধ্যে লাগাতাম, বা আমার লুকিং গ্লাসের সাথে লাগাতাম, যে ড্রেসিং টেবিলে রেখে লাগাতাম। নায়িকাদের শিডিউল নিয়ে ডিরেক্টরদের মধ্যে একটা টানাটান থাকে সব সময়, যে রোজিনা ম্যামের শিডিউলটা কে পাবে যখন সিনেমায় পুরোদমে কাজ করছেন। এরকম কোনো মজার ঘটনা আছে কিনা? হ্যাঁ, এরকম আছে না। আমি একটা সময়, জানি না তোমরা জানো কি না, যে আমি অনেক কোপ্রোডাকশনের ছবি করেছি বাংলাদেশ স্বাধীনের পরে। অনেক অনেক পরে যখন কোপ্রোডাকশন শুরু হলো পাকিস্তান বাংলাদেশ, তা আমার মনে হয় যে আমি বোধহয় আমাদের বাংলাদেশের আপনার হিরোইন হিসেবে আমি বোধহয় বেশি আপনার কোপ্রোডাকশনের ছবিতে অভিনয় করেছি। তো সেখানে দেখা গেল যে মাসে আমি 20 দিন থাকছি পাকিস্তান, লাহোর, করাচি বা অন্য অন্য দেশে যখন শুটিং হতো। আবার আমার দেশে আমি থাকছি হয়তো 10 দিন। তা আমি তো তখন এত ব্যস্ত আমার দেশের আমি মানে বছরে বোধহয় 30টা ছবি বোধহয় করছি, 30টা প্রডিউসারের, ডাইরেক্টরের আর কি। তো এখানে সেট এফডিসিতে 3-4 জায়গায় সেট পড়ে আছে। সেট আমি সেভাবেই শিডিউল দিয়েছি। দেখা গেল স্বাভাবিক শুটিং হতে মানে যে টাইমটা শেষ হবে আরও 2 দিন লেট হয়ে গেছে। এখানে তো আমার সেট পড়ে আছে, বা আউটডোর যাব, কারণ এটা আমার একার সাথে তো, আমি একা না তো, আরও আর্টিস্ট মানে শিডিউল করা আছে আর কি। এটা নিয়ে কিন্তু অনেক ক্লাস হয়ে যেত, অনেক বেশ কি বলবো, যে একটা সময় একদম প্রেস কনফারেন্স করেছিল সব ডাইরেক্টর প্রডিউসাররা। কোন ডিরেক্টরের সাথে কাজ করে কমফোর্ট ফিল করতেন? না, আমি কিন্তু সেই আগেকার যারা ডাইরেক্টর ছিল, আমজাদ হোসেন থেকে শুরু করে, কাজী জহির থেকে শুরু করে, খানলতা থেকে শুরু করে, নারায়ণ ঘোষ মেহতা থেকে শুরু করে, মানে অনেক অনেক ডাইরেক্টরের ছবি আমি করেছি। কিন্তু আমাকে যারা অ্যাজ এ হিরোইন হিসেবে যার হাত ধরে এসেছে তার নাম ছিল এফ কবির সাহেব, যে ছবিতে আমি একক হিরোইন হিসেবে একদম সফলতা পেয়েছিলাম, রাজমহল, যে মানসী ছবি। তারপর অনেক অনেক ছবিতে, যেমন তরলবাজি, অনেক মানে আসছে না কস্টিউম ছবি, অ্যাকশন ছবি, নাদিরা, সুলতানা ডাকু, তা অনেক অনেক ধরনের আর কি। তা আমি আসলে ইবনে মিজানের যত ফোক ফ্যান্টাসি ছবি তো আমি ছিলাম আর কি। তো শুধু একটি ডাইরেক্টরের ছবি করিনি, হলো কামাল আহমেদের ছবি, এটা অন্য হিস্টোরি আছে আর কি। তো যে তারপর হিস্টোরি কি বলার মতো? না, বলার মতো হবে না কেন, অবশ্যই বলার মতো। কিন্তু আগেকার যত ডাইরেক্টর ছিলেন আমি সবার মানে মানে ডাইরেকশনে কাজ করেছি। রেশারেশির জায়গাটা ওই সময় কেমন ছিল? খুব সত্যি করে বললেন। আমি ম্যাডাম সাবানা জানো যেরকম একটা চুল দিত আর কি, এই চাঁদের মতো। তো আগে তো পেপার ছিল, তো কেটে আমি মানে আমার ওয়ালের মধ্যে লাগাতাম, বা আমার লুকিং গ্লাসের সাথে লাগাতাম, যে ড্রেসিং টেবিলে রেখে লাগাতাম। লাগিয়ে আবার যখন আমি নিতাম ওইটা আবার এরকম করতাম। হ্যাঁ, এত ভালোবাসার জায়গাটা, মিলের জায়গাটা এত সুন্দর ছিল। হ্যাঁ, যার জন্য যখন আমি কাজ করেছি ওনাদের প্রতি শুধু রেসপেক্ট আর রেসপেক্ট ছিল। রেশি আমার তো ছিলই না, ওনাদেরও ছিল না। একজন অভিনেত্রী সাম্প্রতিক সময়ের, তিনি বলেছেন যে এখনকার সময় আসলে নায়িকা হতে হলে হয় হচ্ছে ডিরেক্টরের বউ হতে হয়, না হলে হচ্ছে গার্লফ্রেন্ড, না হলে অন্য কিছু। আসলে এই প্রজন্মের অভিনেত্রীদের মুখে এমন কথা, আপনাদের প্রজন্মের কথাটা কি ছিল আসলে? হয়তো আমি জানি না, উনি বলেছেন, আমি শুনিও নাই আর কি কি বলেছেন, তো তোমার মুখে শুনলাম। আমাদের তখন ওই কি বলবো, তখন প্রডিউসাররা মানে হিরোইনদেরকে নিয়ে মানে বিজনেস, তখন হলো বিজনেসটাই হলো মেন ছিল আর কি। যে বউ হওয়া, প্রেমিকা হওয়া তখন এটা ভাবার সময় ছিল না আর কি। মানে আমি যখন থেকে কাজ করেছি, বা আমার আগেরও যারা ছিলেন, তাহলে তো মনে হয় যে একটা গুঞ্জন থাকতো, প্রশ্নই ওঠে না
যে আমাদের কাজ নিয়েই ব্যস্ত থেকেছি। আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা যে একটা ছবি ভালো হবে কিভাবে, মানে একটা প্রথমে গল্পটা তৈরি করে তারপর কোন আর্টিস্টকে নিলে আমাদের ছবি বিজনেস করবে, ভালো ভালো ব্যবসা করবে আপনার, তো এইভাবেই চিন্তা ভাবনা করতে গেলে প্রেম প্রীতির সময় ছিল না আসলে। প্রেম করার মতো সময় তখন আমি তো দেখিনি। আপনার কি মনে হয় ওই সময় যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থাকতো, আপনাদের অনেক প্রেমের গল্প রিউমার আকারে হলেও আসতো? হয়তো বা হতে পারতো, তখনও হতো, তখন যে হতো না তা না, তখনও হতো, গসিপ হইতো। দেখা গেল যে আমাদের শুটিংয়ের পরে হয়তো হিরো হিরোইন বসে আছে, কথাই বলছি, দেখা গেলো যে একজন জার্নালিস্ট লিখে দিল অমুক হিরো হিরোইন, দেখা গেলো কী যেন হচ্ছে একটা, এমনভাবে হেডলাইন দিত মানে মাথা ঘুরে যেত একদম, আর লজ্জায় মরে যেতাম। এখন তো লজ্জা শরম নাই আর কি। গোপনীয়তা রক্ষার জায়গাটায় একজন আর্টিস্টের কতটা বেশি গুরুত্ব দেওয়া উচিত? আমি মনে করি যে দর্শকের অবশ্যই তাদের একটা শিল্পীর, একটা আর্টিস্টের তাদের ব্যক্তিগত কিছুটা জানার অবশ্যই অধিকার আছে বা জানতে চায়, কিন্তু আমি মনে করি যতদূর জানানোর দরকার ততটুকু জানালে মনে হয় ভালো আর কি। যে আমার ব্যক্তিগত অনেক কিছু থাকতে পারে, তাই না? আমি এখন ঘর বন্ধ করে হয়তো আমার হাজব্যান্ড ওয়াইফ, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, সরি টু সে, তো এটাও তো নিশ্চয়ই আমি এটাকে প্রকাশ করতে পারি না, তাই না? তো এখনকার আসলে ব্যাপারটা অনেক কিছু এরকমই হয়ে গেছে ফেসবুকের আদলে, বিশেষ করে আমাদের দেশে যেটা দেখছি আর কি, যে যতটা আমি ঘরের কথা, ড্রয়িং রুমের কথা, বেডরুমের কথা যতটাই বলবো আপনার প্রকাশ্যে ফেসবুকে, ততটাই আমি কিন্তু ফেমাস হয়েছে। আসলে কিন্তু ফেমাস হচ্ছে তো। কক্সবাজারে এত কাজ করেছি আমি, মানে বছরে 2-3 মাস থাকতাম হলো কক্সবাজার। কারণ হলো তখন যারা আমার ডাইরেক্টর প্রডিউসার ছিল আপনার এই নভেম্বর থেকে শিডিউল নিত, মানে শুধু আমার না, অনেক আর্টিস্ট, কারণ এই সিজনটা শীতের সিজন, যার জন্য অনেকগুলো ছবি নিয়ে যেতাম আমরা, মানে 3-4-5-6টা মানে ছবি নিয়ে 5-6টা ডাইরেক্টরের, এর হতো 7 দিন, এর হতো 10 দিন, এর হতো 5 দিন, এভাবে একদম 2 থেকে 3 মাস থাকতাম আমি কক্সবাজার। তো এত জায়গায় চেনা, এত জায়গায় কাজ করেছি, সেই মানে শুধু আপনার বিচের না, অনেক অনেক ভিতরে চলে গেছি কাজ করার জন্য। যখন আমি চলচ্চিত্র ছেড়ে দিলাম তখন অনেকে বলে ডেভেলপ হয়েছে, আমার ফ্যামিলিও যায়, তাই আমি বলি না, আমি আর যাবো না এখানে, কারণ আমার স্মৃতি চারণ করতে চাই না আমি, আমার কষ্ট হবে।